হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন প্রায় সকাল 8:30টার মতো বেজে গেছে, আর সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছাতে এসেছি। দেখো, আমার গপু আমার কোলের মধ্যে বসে রয়েছে, মানে নিচে নামতেই চাইছে না, ওকে নামাতেই আমার ইচ্ছে করছে না। তো সেই জন্য নিয়ে একটু বসে বসে ভাবলাম এই ভিডিওটা শুরু করি। তো আজকে যেহেতু আমাদের হিন্দুদের কুম্ভ মেলা শুরু হচ্ছে, আজকে স্টার্টিং ডেট 13ই জানুয়ারি। তো সেই জন্য প্রত্যেক বছরই কুম্ভ মেলা যেদিন হয় সেদিন, তো আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, বাইরে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার থাকে, হাওয়া দেয়, আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা মতো লাগে। কুম্ভ মেলা শুরু হওয়া থেকেই ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার থাকে, আর কুম্ভ মেলা ঠিক শেষ হবে প্রচণ্ড পরিমাণে গরম পড়তে স্টার্টিং হয়। ওই কুম্ভমেলা এবারে ফেব্রুয়ারি 12-13 তারিখ পর্যন্ত চলবে। আর এই বছরে যে কুম্ভমেলাটা হচ্ছে 12 বছর পর হচ্ছে, আর প্রয়াগরাজে যেহেতু হচ্ছে, তো খুবই বড় একটা কুম্ভমেলা। আর এবারে তিথিগুলোও নাকি খুবই ভালো, তো যার জন্য সেখানে অনেকেই সমাগম করবে। কিন্তু আমাদের মতো পাপীদের তো আর সেই রকম মানে কপালে লেখা নেই যে আমরা সেখানে গিয়ে একটু স্নান করে পুণ্য অর্জন করব। যাদের কপালে, যারা অনেক পুণ্য করেছে, তারা এরকম জায়গায় গিয়ে অনেক পুণ্য অর্জন করতে পারে। আর চলুন তাহলে আপনাদেরকে দেখাই বাইরের ওয়েদারটা কেমন। যখন স্বামী পাশে না থাকে আর পালিয়ে গিয়ে তোমরা বিয়ে করো, তখন তোমাদেরকে যেন মনে হয় পৃথিবীর সব থেকে বড় গুনাহ যেটা করেছো সেটা হচ্ছে পালিয়ে গিয়ে বিয়ে করেছো। আর তুমি এই যে তোমার পছন্দের মানুষের সঙ্গে সংসার করছো। স্বামী পাশে থাকলে পৃথিবীর সব কঠিন কাজগুলোকে সহজেই উত্তীর্ণ করে বেরোনো যায়, কিন্তু স্বামী যদি থাকে কাজের জায়গাতে আর স্ত্রী যদি বাড়িতে বসে থাকে, তার মাথার মধ্যে কীরকম চাপ থাকে সেটা একটা স্ত্রীই বুঝতে পারে। সবাই মিলে তাকে নানান ধরনের প্রেশার ক্রিয়েট করে, শুধুমাত্র সেই প্রেশার ক্রিয়েটগুলো তার স্বামীকে কিন্তু সে বলতেই পারে না। সেই রকমই হচ্ছে আমার অবস্থা। আমার মধ্যে এত প্রেশার ক্রিয়েট হয়, এত কথা শুনতে হয়, এত কিছু করতে হয়, তারপরও কিন্তু আমি আমার স্বামীকে কোনো কথা বলতে পারি না। শুধু আমি যে সহ্য করছি সেটা না, যাদের স্বামীরাই বাইরে থাকে তাদেরকে প্রত্যেককেই এই জিনিসটা সাফার করতে হয়, যেমন আমাকে করতে হচ্ছে। আর সকাল সকাল গপুকে কোলে করে নিয়ে একটু বসে বাইরের ওয়েদারটাকে একটু উপভোগ করছিলাম। সত্যি কথা বলতে কি, সারা দিনের মধ্যেই শান্তির জায়গা হচ্ছে গোপালদেরকে কোলে করে নিয়ে বসা। খুব সুন্দরভাবে কষ্ট করে আমার স্বামী দুটো গোপালকে আমার জন্য কিনে এনে দিয়েছিল, যাতে ওদের সঙ্গ করে নিয়ে সময় কাটাতে পারি। আর এই গীতাটাও আমাকে কিনে এনে দিয়েছিল যখন কোয়ার্টারে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি উড়িষ্যাতে ছিলাম, তখন ও আমাকে এটা কিনে দিয়েছিল। আর এই গীতাটা নিয়ে আর গোপালদেরকে নিয়ে আমি শুই। ডান দিকে থাকে আমার গীতা আর বাঁ দিকে থাকে আমার গোপাল। এই দুজনকে নিয়েই কিন্তু আমি রাতে টাকা কী করে বাড়াবে, সম্পত্তি কী করে গোছাবে, এই সব ভাবে। কিন্তু আমি ভাবি যে একটা একটা করে ছোট থেকে বড় কিভাবে গোপাল করব, আর একটা তাদের ঘর করব, তাদের সেবা দেব, পুজো দেব। আসলে চিন্তাধারাগুলো যে যা সে তার, যদিও তবুও আমার চিন্তাধারা যেটা সেটাই আজকে শেয়ার করলাম, কারণ আমার গোপালদেরকে পুজো করা নিয়ে অনেকের অনেক রকম কথা। এই যে গপুকে খেতে দিয়ে দিয়েছি, গপু এখন খাবে। আর গপুর মা এই যে এখন কফি নিয়ে বসেছে, এখন আমি কফি খাবো, খেয়ে দিয়ে তারপর কাজে লাগবো। সকালে চা নিয়ে বসেছি, আর সঙ্গে ব্রেড ছিল, ব্রেড নিয়ে বসেছি। প্রত্যেক দিন তোমাদের দাদাভাই ফোন করে জিজ্ঞেস করে আমি সকালবেলা কি নাস্তা করছি আর কি খাবো। টান করে জাস্ট কমপ্লিট হলো, আর এখন যাবে একবার ছাদেতে জামা কাপড়গুলো দিতে। এত পরিমাণ জামা কাপড় পড়েছে, আর সবগুলো ধুয়ে মেলতে অনেক সময় লাগবে। আসলে সময়ের, সারাদিন কাজ করতে করতে সময়েরই অভাব হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর যেহেতু ঘুম থেকে অনেকটা আমি দেরিতে উঠি, তাই আমার কাজ টাজ করতে অনেকটা সময় লাগে। ঠিক আছে, চলো তাহলে ছাদে যাই। ছাদে এসে দেখলাম এখানে যে নিম গাছটা ছিল, নিম গাছটাকে পুরো কেটে আর রোডটা পুরো খালি করে দিয়েছে। এই দেখুন, পুরো রোড খালি। আর এই যে গাছটা কাটছে, আর ঠিক এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই কার্নিশটা আমার ঘর। এই হচ্ছে অবস্থা। রান্নাবান্না এই মাত্র জাস্ট কমপ্লিট হলো, আর এখানে আমার এই যে দেখো বাসন টাসনও ধোয়া কিন্তু হয়ে গেছে। আর আজকে আমাদের ভাত খেতে নেই বাড়িতে, তো সেই জন্য আমার শাশুড়ি ফোন করে বলেছিল মুড়ি খেতে আছে কিন্তু ভাত খেতে নেই, রুটি পরোটা এইসব খেতে পারো, লুচি তো আমাদের এখন করতে নেই। তো সেই জন্যই আর কি আমি ফুলকপি আর আলু শুধুমাত্র ভেজেছি, ওটা দিয়ে মুড়ি খাবো বলে। আর আমার রুটি টুটি সেরকম পছন্দ না, সেই জন্য রুটি করিনি। আর পরোটা করতেও এখন দুপুরবেলা খেলে মাথা টাথা ব্যথা করবে, অ্যাসিড হবে, তো সেই জন্য আমি পরোটাও বানাইনি। তো জাস্ট শুধুমাত্র ফুলকপি আলু আর কি ভেজেছি, সেটাই চলো তোমাদের দেখাই। এই যে দেখো ফুলকপি আলু ভাজা, এই ভাজা দিয়েই আমি মুড়ি খাবো। সঙ্গে যদি একটুখানি শসা থাকে শসা নেবো, আর একটা কাঁচা লঙ্কা।
কিন্তু পিঠে বানাতে হয়, তার জন্য এই যে চাল ভিজিয়ে রেখেছি, চাল আর ডাল। তো পিঠে বানাবো আজকে। পৌষ পার্বণ এলো মানেই আমাদের মনে হয় পিঠে খাবো পিঠে খাবো। তো সে একটা মোড়া মোড়া পিঠে হয়, তো সেটা তো আমাদের এবছর বানাতে নেই, সেই জন্য খাওয়া হবে না। আর যদি বাপের বাড়ি যেতাম তাহলে মা বানিয়ে খাইয়ে দিত, কিন্তু বাপের বাড়ি তো এখন যাব না, তো সেই জন্য আর কি খাওয়াও হবে না। পিঠের সিজন চলে গেলে কিন্তু গরমকালে পিঠে খেতে ভালো লাগে না, এই শীতেতেই পিঠে খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য তো আজকে সরু চাউলই বানাবো, আর অন্য কোনো পিঠে তো বানাতে পারবো না, তো বানাবো না। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। না বন্ধুরা, এখন প্রায় সন্ধে ওই বেজে গেছে 7টার মতো। তো এখন আমি পিঠে বানাতে এসে গেছি। মকর সংক্রান্তি আর বাড়িতে পিঠে হবে না সেটা তো হয় না। এই যে দেখো, এইখানেতে একটা পিঠে হচ্ছে, আর এইদিকে এই যে পিঠে হচ্ছে, আর ওখানে বসিয়েছি দুধ গরম করতে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এটা হচ্ছে ধোসা পিঠে, খুব পাতলা হয়েছে, অসম্ভব পাতলা হয়েছে। আর বেশ কিছুক্ষণ রাখলে এটা উঠে যাবে, এই যে একটু রাখতে হবে। আর এইখানে হচ্ছে এই পিঠেটা হয়েছে, এই যে উঠে উঠে যাচ্ছে, দেখেছো? এই যে কি সুন্দর উঠেছে, দেখেছো? তো এই পিঠেটা বেশ ভালো লাগে খেতে, তো এই জন্য আজকে বানিয়েছি। তোমাদের দাদাভাই এই পিঠেটা খেতে খুব পছন্দ করে। তো চলো এগুলো সমস্ত উল্টে নিই। পৌষ পার্বণের পিঠে তো আপাতত আমার হয়ে গেছে, আর এখন আমি রাতে ডিনার করতে বসেছি। এরকম দুধ পুলি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমার কিন্তু দুধ পুলিটা অসম্ভব সুন্দর হয়েছিল, আর সঙ্গে সরু চাউলি পিঠে, আলু ভাজা, ফুলকপি ভাজা, আর সঙ্গে ছিল রাতের ডিনারে মুড়ি। ভিডিওটা আমি এডিট করতে গিয়ে হঠাৎ করে দেখলাম আমার তো ভিডিওটা শেষ করাই হয়নি, তাই ভাবলাম কিছু কথা বলে ভিডিওটাকে শেষ করি। তো কি বলো তো, আমাদের জীবনে প্রত্যেকটা দিনে প্রত্যেকটা নতুনত্ব মানুষ আমাদের জীবনেতে আসে, আর আমরা সব সময়ই চাই মানুষের ভালো করতে। বেশ কিছু মানুষ, সবাই যে মানুষের ভালো চায় সেটা কিন্তু না। আবার আমরা প্রত্যেকেই চাই যে আমরা প্রত্যেক মানুষের সঙ্গে আপদ বিপদে পাশে থাকবো। এই আমার কথাই আমি বলি, পালিয়ে বিয়ে করে যখন এ বাড়িতে আসি, তখন আমার নিজের ওপর বিশ্বাস ছিল যে আমি সকলের মনের মতো হয়ে উঠতে পারবো, সকলকে প্রচণ্ড পরিমাণে যেমন ভালোবাসা দেব, আমি জানি তাদের কাছ থেকে অধিক পরিমাণ ভালোবাসা হয়তো আমি পাবো। আমি তাদেরকে যতটা বেশি না দেব, তার দ্বিগুণ হয়তো তারা আমাকে ফিরিয়ে দেবে। হয়তো তারা আমার দিকে তাকিয়ে আমার প্রতি মায়া হয়ে আমাকে এটা বলবে যে মেয়েটা তো মা বাবাকে ছেড়ে এসেছে, তাকে আমাদের নিজের মেয়ের মতো করে নিই। কিন্তু আসলে সেটা হয় না। আসলে শ্বশুরবাড়ির লোকেরাই যে সবসময় তোমার আপন হবে সেটা কিন্তু না। তোমাকে নিয়ে তারা খিল্লি ওড়াবে, তোমার সমস্ত কথা নিয়ে তারা হাসি ঠাট্টা করবে, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এটাই তাদের কাছে আনন্দময়। তুমি যে তাদের সঙ্গে একসঙ্গে থাকবে, তাদের আপন করে নিয়ে থাকবে, সেটা তাদের কাছে ভালো লাগবে না। আসলে কোনো মেয়ে যখন পালিয়ে চলে আসে, কোনো শ্বশুরবাড়ির লোকেরাই ভাবে না যে সে তো তার মা বাবাকে প্রত্যাখ্যান করে তাদের ছেলের হাত ধরে এ বাড়িতে এসেছে। তার মানে আমাদের ছেলেকে কতটা ভালোবাসলে তবে একটা মেয়ে সমস্ত মা বাবাকে প্রত্যাখ্যান করে তারপর তার সঙ্গে হাত ধরে আসতে পারে। আর আমাদের ছেলের সঙ্গে যদি আমাদের বৌমা সুখে থাকে, তাহলে এর থেকে বড় জিনিস কী হয়? কিন্তু সেটা হয় না। সেটা ভিতরে ভিতরে না একটা চাপা কষ্ট সারা জীবন আমাদের থেকেই যায়। আমরা যতই মানুষগুলোকে আপন করে নিতে চাইব, সব মানুষেরাই এত পরিমাণ কষ্ট দেয়, ভেঙে চুরে ভেঙে ফেলতে চায়। নতুন করে যতবারই ভালোবাসতে চাই ততবারই একটা একটা করে খোঁটা মেরে দিয়ে যায়। কথাগুলো এমনভাবেই বলে যেন মনে হয় জন্ম জন্মান্তরে পুরনো লাকগুলো পুষে রেখে দিয়েছিল, আর সেইগুলো কথাগুলো বলে আমাকে এত কষ্ট দিচ্ছে। যদি পারতো এটা পাথর, তাহলে হয়তো ওই কাঠারি দিয়ে, বা তোমরা বলতে পারো ছেনি হাতুড়ি দিয়ে, সেই পাথরটাকে ভেঙে ফেলার মতো যে কষ্টটা থাকে সেই কষ্টটাই হয়তো দিতে পারবে। আসলে যত যাই হোক না কেন, যদি স্বামী পাশে থাকে কষ্টগুলো কষ্ট বলে মনে হয় না, তখন শ্বশুরবাড়ির লোক 5টা কথা তোমাকে বলতে পারে না। কিন্তু স্বামী দূরে থাকে তো, তাই টিচ মেরে বলো, ঠেস দিয়ে বলো, হাজারটা কথা বলে। মানুষ মানুষকে চেনে না, কিন্তু মানুষের সঙ্গে না মিশেই মানুষের সম্পর্কে 5টা কথা গিয়ে বলে, যাতে শ্বশুর শাশুড়ির কাছে বিষ হয়ে যায়, শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক যাতে ভালো না থাকে। সেটাই আমার জীবনের সঙ্গে ঘটেছে। আমি সবই বুঝি, সবই করি, ওই যে স্বামী পাশে নেই বলে কোনো পদক্ষেপ নিতে পারি না। তাই নিজের মতো করে নিজের মতোভাবে সুন্দরভাবে থাকতে পছন্দ করি, সেটাও কিন্তু অনেকের সহ্য হয় না। তো কী আর করা যাবে, কেউ না সহ্য করতে পারলে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।